সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সবসময় একটা কথা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। জীবনের বাস্তবতা যে কত কঠিন, যতক্ষণ না পর্যন্ত আপনি তার মুখোমুখি না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই গল্পটা সত্যি অনেক বেশি স্পেশাল। আজকের এই গল্পটা আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে গল্প আপনি শেষ পর্যন্ত শোনেন, কারণ এই গল্প থেকে আজকে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনার জীবনে শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। সো আবারও রিকোয়েস্ট করছি মাই ডিয়ার ভিউয়ার্স, গল্প শেষ পর্যন্ত শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। আমি নোয়াখালীর একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। একটু মধ্যবিত্তের চেয়ে উপরে বলা যায়, বিকজ আমার আব্বার নোয়াখালী বাজারে, বেগমগঞ্জ বাজারে একটা মুদি দোকান আছে। ওই বেগমগঞ্জের আমার বাবাকে সবাই এক নামে চিনে। তো আমার মাও অনেক ভালো। আমাদের পরিবারটা মোটামুটি অন্য 8-10টা পরিবারের চেয়েও একটু উপরের লেভেলের। ছোটোবেলা থেকে বাবা মায়ের খুব আদর আর ভালোবাসা নিয়ে বড় হয়েছি। একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমার কোনো ভাই বোন নাই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, যার জন্য বাবা মা আমাকে প্রচুর আহ্লাদ দিয়ে বড় করেছে। আমি কলেজ জীবন থেকে আমার স্টোরিটা শুরু করি। আমি তখন কলেজে পড়ি। তো কলেজে অন্যদের মতো না, অন্যরা যেরকম, যেহেতু একটা গ্রামের কলেজ ছিল, সবাই যে যার মতো ড্রেস পরে যাইতো, বাট আমি কলেজে সবসময় স্মার্ট যাওয়ার জন্য চেষ্টা করতাম। সবসময় ভালো কাপড় চোপড় পরতাম, অনেক স্মার্ট থাকার জন্য ট্রাই করতাম। তো এভাবে যেতে যেতে প্রত্যেকের মনে কলেজ লাইফ একটু অন্যরকম অনুভূতির জন্ম হয়। এটা আসলে যারাই কলেজে উঠেছে তারাই বুঝতে পারে। কলেজে ওঠার পর কেন জানি নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হয়। কোনো কিছুর তোয়াক্কা করি না। যখন যেটা দেখি সেটাই ভালো লাগে। কলেজ জীবনটা আসলে অন্যরকম একটা জীবন, যারা পাস করেছে শুধুমাত্র তারাই জানে। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমাদের কলেজে শিখা নামের একটা মেয়ে ছিল। শিখা অদ্ভুত সুন্দর ছিল। শুধু সুন্দর বললে ভুল হবে, অদ্ভুত সুন্দর ছিল। যেমন লম্বা তেমন ফর্সা। তার চুলগুলো একদম ছেড়ে দিলে কোমর পর্যন্ত পড়তো। চুল ছেড়ে প্রতিদিন কলেজে আসতো। আমার এত ভালো লাগতো, আমি আসলে ভাষায় বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যে আমার দেখা সবচেয়ে সুন্দর কোনো একটা মেয়ে। তো আমি প্রথম দিন থেকে তাকে যেদিন দেখেছি, সেদিন থেকে আমি চিন্তা ভাবনা করছি যে তাকে আমি প্রপোজ করব। এভাবে যেতে যেতে একদিন তার বান্ধবীকে আমি ডেকে, তার বান্ধবীর সাথে কথা বলতেছি। তার বান্ধবীকে বললাম যে শিখাকে আমার অনেক ভালো লাগে, কী করে প্রপোজ করে বলো তো। তার বান্ধবী হাসতে হাসতে বলে, একটা কথা বলে কিছু মনে করবেন না তো? আমি বলি হ্যাঁ হ্যাঁ বলো না, কিছু মনে করবো না। পরে বলে শিখানা আমাকে সেম কথাটাই বলেছে, আপনাকে নাকি অনেক ভালো লাগে। আমি তখন সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বললাম সত্যি? বলে হ্যাঁ সত্যি। আমি বলি প্লিজ তুমি আমার সাথে শিখাকে একটু দেখা করাই দাও না। তো আমাদের বাজারে একটা ওরকম কোনো বড় রেস্টুরেন্ট না, এটা মোটামুটি একটু ভালো মানের একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে হচ্ছে কেবিনের সিস্টেম ছিল। তো আমি বলি যে তুমি শিখাকে একটু কেবিনের আসতে বললো। তো কলেজ শেষ হওয়ার পরে শিখা কেবিনে ওর বান্ধবী সব আসে। তো ওর বান্ধবী, আমি আর শিখা একসাথে কেবিনে বসি। তো আমি শিখা এক পাশে বসি আর ওর বান্ধবী অন্য পাশে বসে। তো খাবার দাবার অর্ডার করি। অর্ডার করার পরে আমরা খাবার দাবার খাচ্ছি। খাবার দাবার শেষ হওয়ার পরে শিখা তার বান্ধবীকে বলতেছে যে আমরা একটু রোমান্টিক কথাবার্তা বলবো, তুই বসে থাকলে ব্যাপারটা কেমন দেখে না, যেন কাবাবে হাড্ডি। এটা বলার পরে ওর বান্ধবী লজ্জা পেয়ে কেবিন থেকে বের হয়ে গেল। তো এরপরে আমি আর শিখা অনেকক্ষণ রোমান্স করলাম। আমার খুব ভালো লাগলো, তার সাথে আমি একান্ত কিছু সময় কাটালাম। এভাবে যেতে যেতে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস করে আমার সম্পর্কটা আস্তে আস্তে সামনের দিকে বিল্ড আপ হচ্ছে। তো এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে শিখার মোবাইল বন্ধ। শিখা কলেজে আসে নাই। তারা প্রচুর কল দিচ্ছে, সে আমার কল রিসিভ করে না। অ্যান্ড পরের দিনও আমি তাকে রাতের বেলায় কল দিই, সে আমার কল ধরে না। পরের দিন সে যখন কলেজে আসে, আসার পর আমি একদম গেটে দাঁড়ায় থাকি। আমি তারা বলি যে তুমি আমার কল কেন রিসিভ করে নাই? তখন ওর বান্ধবী পাশ থেকে বলতেছে, কেন বারে আপনি কিছুই জানেন না? আমি বলি আমি কি জানবো, আমাকে তো কিছু বলা হয় নাই। পরে বলে কেন, কালকে না শিখাকে দেখতে আসছিল? তখন আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বললাম যে শিখা কালকে তোমাকে দেখতে আসছিল? বলে হ্যাঁ দেখতে আসছিল। তা আমি বললাম তোমাকে দেখতে আসছে, তুমি আমাকে বলো নাই কেন? তখন সে আমাকে বলতেছে বলার কি আছে, আজব ব্যাপার, দেখতে আসলেই বিয়ে হয়ে যায় নাকি? আবার পরিচিত বন্ধুর ছেলে দেখতে আসছে, তো বিয়ে কি হয়ে গেছে নাকি? আমি বলি তাহলে কি হয়েছে? পরে বলে কিছুই হয় না, আমি পরিবারকে বলে দিচ্ছি ছেলে আমার পছন্দ হয় নাই। এটা বলে সে আর তার বান্ধবী চলে গেল। বাট ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটু খটকা লেগে গেল। তাকে দেখতে আসলো, সে আমাকে একটাবার বলা প্রয়োজন মনে করলো না। মনের ভিতর একরকম একটা কষ্ট আমার ফিল হতে থাকে। তো যাই হোক, এভাবে যেতেছে। আমি ভাবলাম যে হয়তো সে আমাকে ইচ্ছে করে বলে নাই, বললে হয়তো আমি কষ্ট পাইতাম। মনে হয় সে আমাকে কষ্ট দিতে চায় না বলে বলে নাই, এটা বলে আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি। এভাবে যেতে যেতে আমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়েছে, আমরা সেকেন্ড ইয়ারে উঠি। যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন হচ্ছে কেমন জানি শিখা অন্যদের সাথে একটু মিশে। আমি যে ওর বয়ফ্রেন্ড এটা কিন্তু মোটামুটি কলেজে সবাই জানে। তারপরেও শিখা অন্য মেয়েদের সাথে বা অন্য ছেলেদের সাথে একটু বেশি দুষ্টমি করে। হয় না যে মেয়েরা আসলে ও ছেলে বন্ধুদেরকে প্রচুর পরিমাণ পছন্দ করে। ছেলে বন্ধুর সাথে তার অনেক অনেক দুষ্টমি
দুষ্টুমি করে ছেলেদের সাথে, এটা আমার মোটেও ভালো লাগে না। একদিন আমি তাকে বলি যে তুমি এভাবে ছেলেদের সাথে মিলামিশা করো, কথাবার্তা বলো, এটা আমার কাছে ভালো লাগে না। তখন সে আমাকে বলে যে তুমি কি আমার স্বাধীনতা হনন করতে চাও? আমি বললাম না, স্বাধীনতা হনন করতে চাই না, কিন্তু ছেলেদের সাথে এইভাবে অবাধ মিলামিশাটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। সেদিন থেকে তার সাথে আমার একটু মনোমালিন্য হয়ে যায়। এরপর থেকে তার সাথে আমার কথা হয়, ভালোবাসা হয়, কিন্তু ওরকম করে আর হয় না। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের হচ্ছে কলেজের ছুটিতে, মানে হচ্ছে 15 দিনের জন্য একটা ছুটি হয়। তো ওই ছুটিতে আমরা সবাই মোটামুটি যে যার মতো বাইরে ঘুরতে যাবো, এরকম প্রিপারেশন নিয়ে সবাই বের হই। আমি শিখাকে খুব রিকোয়েস্ট করি যে তুমি মোবাইল ফোনটা খোলা রাখো, আমি সবসময় কিন্তু তোমার সাথে যোগাযোগ করবো। তখন সে আমাকে বলে ঠিক আছে, তুমি কল দিও, তোমার সাথে আমি কথা বলবো। তো এইভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, তার সাথে আমি প্রতিদিন ফোনে কথা বলি, দিনে কথা বলি, রাতে কথা বলি। কথা বলতে বলতে এভাবে যেতে যেতে প্রায় 15 দিন পরে যখন কলেজ খুললো, সে কলেজে আসছে। আসার পরে আমি তার সাথে মোটামুটি অনেক ভালো সম্পর্ক এভাবে চলতেছে। কিন্তু ওর বান্ধবী একদিন আমাকে বলতেছে যে ভাই রফিক ভাই, আপনাকে একটা কথা বলি। মানে তখন শিখা ছিল না। আমি বললাম যে হ্যাঁ বলো। তো বলে কিছু মনে করবেন না তো? আমি বলি না, কিছু মনে করবো না। তখন সে আমাকে বলতেছে আপনি কি কিছু জানেন না? আমি বললাম কি জানবো, আমাকে তো কিছু বলা হয়নি। আমাকে বলে সত্যি আপনি জানেন না? আমি বললাম না না, আমি তো কিছুই জানি না। পরে বলে আপনি কি জানেন না যে শিখার বিয়ে হয়ে গেছে? কথাটা শোনার পর আমি যেন আসমান থেকে বললাম, সাথে সাথে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি বললাম যে শিখা তুমি ঠিক আছো তো? পরে বলে কেন ঠিক থাকবো না, আমি তো ঠিকই আছি। সরি, ওর বান্ধবীকে আমি বলি যে তুমি ঠিক আছো তো? তুমি এগুলো উল্টাপাল্টা কী বলতেছো? সে আমাকে বলে যে রফিক ভাই, আমি যা বলছি একদম ঠিক বলছি। শিখার বিয়ে হয়ে গেছে, এটা আপনি জানেন না তো? এখনও ছেলে উঠাই নেয় নাই। আমি বললাম যে তাহলে কি এঙ্গেজমেন্ট হয়েছে? বলেন না, এঙ্গেজমেন্ট হয় নাই, সরাসরি কাবিন হয়ে গেছে। আমার তখন এত কষ্ট লাগছে, আমি আসলে ভাষায় বুঝাইতে পারবো না। শিখা আমাকে কতটুকু ভালোবাসে সেটা আমি জানি না, কিন্তু আমি শিখাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এত বেশি ভালোবাসছি মেয়েটাকে, আমি সেটা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। বাট আমার দুঃখ হচ্ছে একটা, যে তার বিয়ে হয়ে গেল, সে আমাকে একটাবার বললো না। আমি তার বান্ধবীকে তখন জিজ্ঞেস করি যে শিখার যে জামাই, সে কি শিখার সাথে ছিল? তখন বলে হ্যাঁ, উনি তো 3 দিন পর্যন্ত শিখাদের বাসায় ছিল। আমি বললাম উঠাই নেয় না কেন? বলে উঠাই নিবে, এখনও নেয় নাই, ছেলের একটু প্রবলেম আছে পারিবারিক, যার জন্য উঠাই নেয় না, পর অনুষ্ঠান করে, তারপর বড় করে অনুষ্ঠান করে উঠাই নিবে। এত কষ্ট লাগলো, আমি তখন সহ্য করতে পারতেছিলাম না। আমি তখন কোনো কথা না বলে শিখার কাছে যাই, ওকে ডাকাডাকি করি। তো ডাক দিয়ে আমাকে জিজ্ঞেস করি যে শিখা, আমি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবো না তো? তো বলে কিছু মনে করার কি আছে বলো। আমি তাহলে বললাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তখন সে আমাকে বলতেছে ও বিয়ে হইলে কি আমি হাতে মেহেদি দিতাম না? আমার হাতে মেহেদি আছে। আমি বলি তোমার বিয়ে হয়ে গেছে, মেহেদি দিছো কি দেও নাই সেটা আমি জানি না, কিন্তু তোমার বিয়ে হয়েছে এটা সত্য। পরে বলে কে বলছে? আমার বান্ধবী বলছে। আমি বলি হ্যাঁ, তোমার বান্ধবী বলছে। পরে বলতেছে আরে বদ্য, ও তোমার সাথে মজা করছে। আমি তখন মানে একটা দোটানার মধ্যে পড়ে গেলাম, মানে মিলাইতে পারতেছি না যে কীভাবে কী করব। সেদিন কলেজ শেষ করে আমি আর কোনো কথা না বলে সরাসরি ওর গ্রামে চলে যাই। ওদের গ্রামটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে। আমি সাইকেল চালিয়ে ওদের গ্রামে যাই। অ্যান্ড গ্রামে গিয়ে ওই যে বাজারে কিছু লোক বসে আছে, ওদের সাথে কথাবার্তা বলি। তো কথাবার্তা বলার একটা পর্যায়ে আমি ওর বাবার কথা বলি। তো বাবার কথা বলে ওদেরকে জিজ্ঞেস করি যে এরকম শিখা আপনাদের গ্রামের মেয়ে বিয়ে হয়েছে কিনা। তখন ওনারা আমাকে বলতেছে যে কেন বিয়ে হয়েছে কিনা আপনি কেন জিজ্ঞেস করতেছেন? চায়ের দোকান ছিল, সবাই আমার উপর খেপে যায়। তো আমি বললাম যে না না, আমার বড় ভাই আছে, উনি সৌদি আরবে থাকে। তো বড় ভাইয়ার জন্য আসলে ওনাকে মেয়েটাকে দেখা হয়েছিল অনেক আগে, বাট আমরা অন্য জায়গায় মেয়ে দেখছিলাম, বাট ওইটা পছন্দ নেই। এখন আমরা এই শিক্ষা মেয়েটাকে বিয়ে, মানে বড় ভাইকে বিয়ে করাবো, যার জন্য আসলে তার বিয়ে হয়ে গেছে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। তখন ওই বাজারে মানুষগুলো বলে কেন, মেয়ের তো বিয়ে হয়েছে আজকে অনেক দিন। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তখন চলে আসি। আসার পরে এত কষ্ট পাই, মানে এত কষ্ট পাই, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হয় যেন আমার কলিজাটা ভেঙে গেছে। এরপর থেকে আমি আর তার সাথে তেমন আর কথা বলি না। আমি আর কলেজে যাই না। একরকম পড়াশোনাটাও বন্ধ হয়ে যায়। সারাদিন বাসায় শুয়ে বসে থাকি। আব্বা আম্মা আমাকে নিয়ে প্রচুর টেনশনে পড়ে যায়। বাবা আমাকে দোকানে বসতে বলে, আমি দোকানেও বসি না, কলেজেও যাই না। এভাবে যেতে যেতে আমার মনটা চাচ্ছে আমি একদম দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে কোনো মানুষ নেই। একদিন আমি বাবাকে বলি যে বাবা আমি বিদেশ চলে যাব। আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, প্রতিটা ঘরে ঘরে বিদেশ থাকে। তো আমি বলি যে বাবা আমি বিদেশ চলে যাবো, তুমি আমাকে একটু বিদেশ পাঠিয়ে দাও। তো বাবা আমার সাথে কথাবার্তা বলে যে ঠিক আছে, ছেলে যেহেতু এরকম প্রবলেম হয়েছে, মানে যেহেতু একেবারে মন মরা হয়ে থাকে সারাদিন, তাহলে বিদেশ পাঠিয়ে দিই, সেটা ভালো। পড়াশোনার প্রতিও তো তার তেমন কোনো ভালো মনোযোগ নাই।
যেমন কথা তেমন কাজ। এরপর আব্বা আম্মা আমাকে বিদেশ পাঠিয়ে দেয়। আমি তখন কুয়েতে যাই। আমাকে কুয়েতের ভিসা নিয়ে কুয়েতে পাঠানো হয়। আমার কাজ কাম অনেক ভালো ছিল। কুয়েতে আমার হচ্ছে চাচাতো ভাইরা থাকতো, চাচাতো ভাই, তারপর জেঠাতো ভাই, ওরা থাকতো। ওদের সাথে হচ্ছে আমি কাজ করি। বিল্ডিংয়ের কাজ হচ্ছে ওরা কন্ট্রাক্ট নেয়, তারপরে লোক দিয়ে কাজ করায়। আমি সেখানে ফোরম্যানের দায়িত্ব পালন করি, মানে ওরা না থাকলে আমি লোক দিয়ে কাজ করাই। আলহামদুলিল্লাহ ভালো টাকা স্যালারি পাই, সব কিছু মিলে আমার দিনকাল অনেক ভালোই যাচ্ছে। কিন্তু আমি যে বিদেশ আসি সেটাও কিন্তু আমি শিক্ষাকে বলি নাই, বাট শিক্ষার সাথে আমি আর কোনো যোগাযোগই করি নাই। শিক্ষা কলেজে আসে, বিয়ে হয়েছে, কোথায় আছে, আমার আর কোনো কিছুই জানার দরকার নাই। আমি সম্পূর্ণ এই পথটা থেকে ফিরে চলে আসি। এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার ফেসবুকে একটা হচ্ছে রিকোয়েস্ট আসে, ফ্রেন্ড রিকোয়েস্ট। অনেক রিকোয়েস্ট আসে, বাট এই রিকোয়েস্টটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। রিকোয়েস্টে লেখা ছিল যে রাতের পরি ছিল তার ফেসবুকের নামটা। তো আমাকে হাই লিখলো, আমি হেলো লিখলাম। লেখার পরে আমি তার সাথে রাতে অনেক চ্যাটিং করলাম, বাট যতই তাকে জিজ্ঞেস করি যে আপনি কে, সে কিছুই বলে না, শুধু বলে আপনার খুব পরিচিত একটা মানুষ। এভাবে যেতে যেতে তার সাথে আমার মোটামুটি SMS অনেক কথা হয়। আমি একদিন তাকে রিকোয়েস্ট করেছি আমি আপনার সাথে একটু ফোনে কথা বলবো। তখন সে আমাকে বলে যে না, আমি আপনার সাথে ফোনে কথা বলবো না। আমি বলি ফোনে কথা না বললে আমি আপনাকে এখনই ব্লক দিয়ে দিব। তখন বলে আচ্ছা ঠিক আছে। তো তাকে আমি কল দিই, সে আমার কল রিসিভ করে যখন সে হেলো বলে, আমি তখনই বুঝে যাই যেটা শিখার কণ্ঠ। তার সাথে আমার কথা হয় নাই, কী হয়েছে, আমি তাকে এত ভালোবাসছিলাম। সে যদি একবার হেলো বলে আমি তার কণ্ঠটা বুঝতে পারবো। যখন হেলো বললো তখন আমি সাথে সাথে বলছি যে শিখা, তুমি শিখা না? তখন বলতেছে যে কে বলছে আমি শিখা? আমি বলি আমি বলছি তুমি শিখা, আমি রফিক বলছি তুমি শিখা। তখন বলতেছে আমি শিখা না। আমি বললাম যে তুমি শিখা। তর্কাতর্কি করতেছি, একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বলো যে আমি রফিকের কসম করে বলতেছি আমি শিখা না। যখন এটা তাকে বলি তখন সে একটু কান্না ভাব করে আমার সাথে কথা বলতে থাকে। আমি বলি কেন, রফিকের কসম কাটতে পারবা না? ও বলে না। আমি বলি কেন, রফিকের কসম কেন কাটতে পারবা না? পরে বলে কারণ আমি রফিককে অনেক ভালোবাসি। আমি বলি রফিককে যদি এত ভালোবাসো তাহলে রফিককে কেন বিয়ে করো নাই? আর অন্য কাউকে বিয়ে করতেছো সেটা রফিককে কেন বলো নাই? তো বলে আমার রফিক তো কখনো আমাকে এই কথাটা জিজ্ঞেস করে নাই। আমার রফিক যদি আমাকে কখনো জিজ্ঞেস করতো তবে আমি তাকে খুব ভালো করেই বলতাম, কারণ আমার বাবা আমাকে বিয়ের জন্য কতটা প্রেশার দিয়েছে আমি সেটা বাসায় প্রকাশ করতে পারবো না। তখন আমি তারা বললাম যে ঠিক আছে, বিয়ে না হয়ে করে ফেলেছ, কিন্তু বিয়ের পরে কেন কলেজে আসার পর রফিককে বলো নাই যে তোমার বিয়ে হয়ে গেছে? ও আমাকে বলতেছিল যে রফিক, আমি যদি বলতাম আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি জানি যে আমার রফিক কতটা কষ্ট পাইতো। আমি আমার রফিককে কষ্ট দিতে চাই নাই। তাই আমি বললাম রফিক কি একদিন জানতো না? তখন সে আমাকে বলতো যখন জানতো আস্তে আস্তে আমি তাকে বুঝাইতাম, আমি তাকে হুট করে কষ্ট দিতে চাইনি। কথাগুলো বলতেছি, আমার চোখ থেকে টপ টপ করে পানিগুলো ছুটতেছে। আমি কান্না করতে করতে বলতেছি, হায় রে শিখা, তুমি আমার বুঝলে না যে আমি তোমার কতটা ভালোবাসি। আমি তোমার বাসায় প্রকাশ করতে পারবো না যে আমি তোমাকে কতখানি ভালোবাসি। একেবারে কান্না করে ফেলার পরে আমি বললাম যে তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিও, আমি তোমার সাথে কথা বলবো। তখন সে আমাকে বলে যে আমি তো আসলে সবসময় মেসেঞ্জারে থাকি না, তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে যাও। আমাকে ফোন নাম্বারটা দেন, সে ইমু খোলে। আমি তার সাথে মানে সবসময় এরকম করে কথা বলি। অ্যান্ড আমি তাকে একদিন জিজ্ঞেস করি যে তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী থাকে না, তুমি যে রাতের বেলা আমার সাথে কথা বলো? পরে সে আমাকে বলে যে আমাকে আমার বাপ মা একটা দরজালের হাতে তুলে দিছে। আমি জিজ্ঞেস করলাম যে মানে দরজালের হাতে তুলে দিছে ব্যাপারটা আমি ঠিক বুঝতেছি না। তখন আমাকে বলে যে আমার জামাই ভালো না। আমি তাকে মানে বলি যে কেমন ভালো না, জামাই ভালো না মানে কি? তো আমাকে বলে যে সে অন্য মেয়েদের সাথে সারা রাত ফোনে কথা বলে। দেখো এই যে আমি এখন বাসায় শুয়ে আছি, তার মোবাইলে কল আসছে, সে বাইরে চলে গেছে, সে অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলে। আর এগুলো নিয়ে যদি আমি তাকে কোনো কথা বলি, সে আমার গায়ে হাত তোলে, আমাকে প্রচুর মারে। আমি তখন বললাম তাহলে এমন লোকটাকে কেন বিয়ে করছো? ও আমাকে বলে বারে আমি কি জানতাম নাকি যে উনি এমন? আমার আব্বা পছন্দ করে বিয়ে করাইছে, আর আমাকে তো জোর করে বিয়ে দিছে, আমি তো রাজিও ছিলাম না, আমি তো তোমাকে ভালোবাসতাম। তো যাই হোক, এরপর থেকে প্রতিদিন সে আমাকে এই কথাগুলো বলে, তার পরিবারের কথা, তার স্বামীর কথা, তার বাবার কথা, মায়ের কথা, এগুলো বলে। তো আমি বলি যে ঠিক আছে, আজকে তো বিয়ে হইলো, অনেক দিন হয়েছে, তুমি বাচ্চা নাও নাই। আমাকে বলে যে বাচ্চা নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমি ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলছি, আমি নেই। আমি বললাম যে কেন বাচ্চা নেও নাই কেন? তখন সে আমাকে কাঁদতে বলে যে রফিক, আমি তোকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি বললাম বারে কিছু মনে করার কি আছে, হ্যাঁ বলো না। আমাকে বলে রফিক, আমি যে তোমাকে এখনও ভালোবাসি, এটা কি তুমি বুঝো? আমি বললাম এখনও কেন ভালোবাসো? তো আমাকে বলে যে দেখো, আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, আমি একটা মেয়ে মানুষ, আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোমাকে পাই নাই। তুমি বিদেশ চলে গেছো সেটা আমি জানতাম না। রফিক, অনেক কষ্ট করে তোমার ফেসবুকের আইডিটা আমি নিয়েছি, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তখন আমার চোখের পানিগুলো টপ করে পড়তেছে। আমি তারা বলতেছি তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা? ও আমাকে বলে 100 বার আমি তোমাকে বিয়ে করবো।
আমি বলি সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ সত্যি বিয়ে করব। আমি বলি তাহলে কিন্তু আমি এই মাসে বাংলাদেশে চলে আসবো। সে বলে তুমি এই মাসে আসো, আমি তোকে এই মাসে বিয়ে করব। তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বাংলাদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমার মালিককে বলতেছি সব কিছু ঠিকঠাক করে আমি বাংলাদেশে যাব। আমি যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে চলেও আসি এক সপ্তাহ পরেই, এক সপ্তাহের ভিতরে আমি সব কাগজপত্র ঠিকঠাক করে চলে আসি। অ্যান্ড এক সপ্তাহ পরে এসে তার সাথে আমি দেখা করি। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি তাকে, আমি আগে তাকে যতটা সুন্দর দেখেছিলাম আমার কাছে মনে হচ্ছে সে যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। এত ভালো লাগলো তাকে দেখে আমার, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এভাবে যেতে যেতে সে আমাকে বলে যে ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলছি, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করবো, অ্যান্ড তুমি একটু আমার আব্বার সাথে কথা বলো। তো একদিন সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়, আমি তার আব্বার সাথে কথা বলি। অ্যান্ড তার আব্বা আম্মা দুজনেই আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আমাকে বলে যে বাবা যা হবার তা তো হয়ে গেছে, আসলে আমারই বোকামি আছে, আমার মেয়েটা তোমার কথা বলছিল কিন্তু আমি সেই সময় বুঝতে পারি নাই। তো যাই হোক, আমরা সেই ছেলের কাছ থেকে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দিব। তখন আমি এই ব্যাপারগুলো যখন আমার আব্বা আম্মাকে বলি, আব্বা আম্মা প্রচুর পরিমাণ রেগে যায়। তারা আমার সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, তারা নিজেদেরকে নিজেরা প্রচণ্ড কষ্ট দেয়। আমি বললাম যে বাবা যা হবার তা তো হয়ে গেছে না, এখন আমি ওরা পছন্দ করে আমাকে বিয়ে করবো, তুমি আর এতে দ্বিমত পোষণ করো না। সবাইকে বুঝানোর পরে যাই হোক, এখন আর কি করবে, আব্বা আমার যেহেতু আমি তাদের একটাই সন্তান, তারা তো আর না করতে পারে না। সর্বোপরি তারা রাজি হলো, বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করার আছে। তো ওর শিখার আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা কথাবার্তা বলে বিয়ের দিনটা ফিক্সড করে। দিনটা ছিল শুক্রবার। এরই মাঝে ডিভোর্সের কাজ হয়ে যায়, তার প্রথম স্বামীকে সে ডিভোর্স দিয়ে দেয়। অ্যান্ড ডিভোর্স দেওয়ার পরে ওই স্বামী কোনো ঝামেলা করে না। অ্যান্ড তার সাথে শুক্রবারে আমাদের বিয়ে হয়। আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে তাকে বিয়ে করার পর আমি কতটা খুশি হই। যেদিন বিয়ে হয় তার 2 দিন পরে আমি তাকে নিয়ে কক্সবাজার চলে যাই। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরি, হিমছড়িতে যাই, তারপরে রামুতে ঘুরি, কক্সবাজার সেন্ট মার্টিনে যাই। মানে পুরোটা কক্সবাজার আমি তার সাথে প্রায় 17 দিনের মতো ঘুরেছিলাম। আমার এত ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আল্লাহর কাছে অনেক সুখী যে তার একটা বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু তাকে দেখলে আসলে মনেই হয় না যে আমি আসলে ভুল করেছি। আমি যদি তার সে যেকে বিয়ে করছে, বিয়ের পর যদি আমি তার সাথে একটাবার যোগাযোগ করতাম, তাহলে শিখা কখনো ওই ছেলেটার কাছে যাইতো না। এটা হচ্ছে আমার মনের ধারণা। এভাবে যেতে যেতে আমি প্রায় 4 মাসের মতো বাংলাদেশে ছিলাম। 4 মাস থাকার পরে আমি বাংলাদেশ থেকে চলে যাই, তাকে আমার আব্বা আমার কাছে রেখে যাই। তো আব্বা আমার কাছে রেখে যাওয়ার পর থেকে তখন থেকে একটু আস্তে আস্তে করে আমি বিদেশ চলে যাওয়ার পরে একটু করে প্রবলেম ক্রিয়েট হতে থাকে। যেমন একদিন আমার মা আমাকে ফোন করে বলে যে বাবা তোর একটা কথা বলি, তুই কি সারা রাত কোনো কাজ নাই? আমি বললাম সারা রাত কাজ থাকবে না কেন, আমি তো সারা রাত ঘুমাই, সারাদিন কাজ করি। তো বলে তুই যদি সারা রাত ঘুমাস তাহলে বৌমা সারা রাত কার সাথে কথা বলে? তখন আমি বললাম যে বৌমা সারা রাত কার সাথে কথা বলে, মানে এটা কি বলতেছো? পরে বলে হ্যাঁ, বৌমা যেন কার সাথে সারা রাত কথা বলে। আমি বললাম কীভাবে কথা বলে? পরে মোবাইল দিয়ে কথা বলে। তো আমি মানে বুঝতে পারতেছিলাম না যে তার ইমোতে কল দিই, তার ইমোতেও কল ঢুকে, নাম্বারে কল দিই, নাম্বারেও কল ঢুকে। অ্যান্ড সে কল রিসিভ করে একেবারে আমতো করে কথা বলে যেন সে ঘুম থেকে উঠেছে। তাহলে সে কীভাবে কথা বলে? ডিয়ার ফ্রেন্ডস, আমি তখনও জানতাম না যে একটা মোবাইলে 2টা ইমো ব্যবহার করা যায়। একদিন আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ব্যাপারটা, ওই কুয়েতে একটা ফ্রেন্ডের কাছে আমি ব্যাপারগুলো বলি। অ্যান্ড বলার পরে সে আমাকে বলে যে তোর বউ কয়টা ইমো ব্যবহার করে? আমি বলি একটা ইমো ব্যবহার করে। ও আমাকে বলে তোর বউ কয়টা মোবাইল ব্যবহার করে? আমি বললাম একটা মোবাইল ব্যবহার করে। আমি আমার মাকে জিজ্ঞেস করছেন, মাও বলেছে সে একটা মোবাইল ব্যবহার করে। তখন আমার বন্ধু আমাকে বলতেছে যে একটা মোবাইলে কিন্তু 2টা ইমো ব্যবহার করা যায়। আমি বললাম কি বলিস? বলে হ্যাঁ, একটা মোবাইলে 2টা ইমো ব্যবহার করা যায়। তখন সে আমাকে বলে যে তুই তোর বউয়ের আইপি নাম্বার চেক কর। তো আমি আইপি নেওয়ার জন্য অনেক চেষ্টা করি, বাট সে আমাকে তার আইপি নাম্বার দেয় না। ও আচ্ছা, একটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে আমার বউয়ের মানে বাচ্চা হয়, মানে পেটে বাচ্চা আসে। তো বাচ্চা আসার পরে এটা কিন্তু তার প্রেগনেন্ট হওয়ার পরের কথা। তো আমি এই সময় কী করব, সে হচ্ছে গর্ভবতী, আমি তার সাথে এটা নিয়ে রাগারাগি করলে দেখা গেলো আমার তার বাচ্চারা যদি একটা ক্ষতি করে ফেলে। তখন আমার হঠাৎ করে তার ওই আগের স্বামীর কথা মনে পড়ছিল যে সে আমাকে বলছিল সে বাচ্চা নষ্ট করে ফেলছে। তো এই ভয়ে আমি তাকে কোনো প্রেশার দিতাম না, কোনো কথা বলতাম না। আম্মাকে আম্মার মতো বুঝাতাম, তাকে তার মতো বুঝাতাম। এভাবে যেতে যেতে যাক আমার মেয়েটা দুনিয়াতে আসে। অ্যান্ড মেয়েটা যখন দুনিয়াতে আসার পরে তখন আমার মেয়েটা অনেক ছোট, লাইক হচ্ছে প্রায় 5-6 মাসের মতো, খুব বড় না। তো আমার মা আমাকে প্রতিনিয়ত তার বিরুদ্ধে কমপ্লেন দিয়ে যায়, তো যে সে অন্য ছেলেদের সাথে কথা বলে এই সেই। তখন একদিন আমি কী করি, তার মোবাইলের মাঝে তাকে আমার ফ্রেন্ড আমাকে একটা ফেক একটা ইমেল খুলে দেয়, মানে একটা মেসেঞ্জারে আমি তাকে একটা রিকোয়েস্ট পাঠাই, মানে একটা মেসেজ পাঠাই। সে মেসেজটা সিন করার পরে আমি তাকে বলি যে মেসেজটা যখন সে সিন করে ওইটাতে ঢুকার জন্য সে তার ইমেলটা দেয়। ইমেলটা দিয়ে যখন সে ঢুকে তখন সাথে সাথে তার ইমেলটা আমার মোবাইলে চলে আসে। তো আমি ওই ইমেলটা হ্যাক করে তার মোবাইলে ঢুকি। অ্যান্ড ঢুকার পরে আমি দেখতে পাই যে সে তার মোবাইলে 2টা ইমো। অ্যান্ড একটা ইমোতে সে একটা ছেলের সাথে
আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। আমার বউ একদম উলঙ্গ ছবিগুলো সেই ছেলেকে পাঠায়, উলঙ্গ ছবি, তারপরে যত রকমের বাজে কিছু আছে, এবং তারা মাঝে মাঝে এখানেও আসে, এখানে সেখানে আসে, অনেক রকম খারাপ সম্পর্ক। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। আমার ঠিক মাথায় এভাবে টেনশানে পড়ে যায়, প্রচণ্ড রকম টেনশানে পড়ে যায়। তো আমি মাঝে মাঝে খবর পাই যে এই ছেলে আমাদের মানে তার সাথে SMS-গুলো আমি দেখতে পাই যে ছেলে বাসায়ও আসবে, হ্যাঁ ওই ছেলে বাসায়ও আসে। তো একদিন রাতের বেলায় ও আমাকে মানে ওই ছেলে বলতেছে, আমাদের SMS-গুলো কমিউনিকেশনগুলো দেখতেছে, ছেলে বলতেছে যে আজকে রাতে আমি আসবো। তখন সে আমাকে বলতেছে আমার শ্বশুর কিন্তু সারা রাত বাইরে ঘুরে তোমাকে কিন্তু দেখে ফেলবে। তখন সে আমাকে বলে তুমি তোমার শ্বশুরটাকে একটু ম্যানেজ করো না, ম্যানেজ করলে আমি আসতে পারবো। তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার শ্বশুরকে ম্যানেজ করবো, তুমি আইসো। এটা বলে তো আমিও কাজের চাপে পড়ে, যেদিক দিয়ে কাজের চাপে পড়ে যায়, আমার এই ব্যাপারটা মানে মাথায় এত বেশি রাখি না। তো এরপরে রাত, বাংলাদেশ সময় রাত মেবি তখন 3টার মতো বাজে, হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়ছে যে তাদের তো ওই ছেলে তো আজকে আসার কথা। তো রাত 3টা বাজে আমি আমার চাচাতো ভাইকে ফোন করি, আমার গ্রামেরই, ওরে ফোন করে বলি যে তোর শিখা ভাবির ঘরের সামনে ঘরের ভিতরে লাইটটার ঝলকিনি একটু দেখতো। তো আমার কথা মতো ঘুম থেকে উঠে ঘরের ভিতরে মানে বাইরে থেকে দেখে যে বলে যে হ্যাঁ ভাবির ঘরের ভিতরে লাইট জ্বলতেছে। তো আমি তাকে রাতের বেলায় কল দিচ্ছি, আমার কল রিসিভ করে না। যখন কলটা রিসিভ করে না তখন আমি নিশ্চিত হয়ে যাই যে আসলে সে ওই ছেলে বাসায় আসছে। তখন আমি আমার মাকে কল দিই, অনেকগুলো কল দিই, আম্মাও তখন কল রিসিভ করে না। তখন ব্যাপারটা আমার কাছে একটু কেমন জানি লাগে। আমি তখন ওরা আমার ওই চাচাতো ভাইকে বলি যে তুই দরজা ধাক্কাইতে থাক। আমার চাচাতো ভাই জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, এরপরে মা দরজা খোলে। অ্যান্ড দরজা খোলার পর আমার চাচাতো ভাই বলতেছে যে ভাবির রুমে কে দেখেন তো। তখন আমার মা সাথে সাথে এসে দরজা ধাক্কাইতেছে, আমার ওয়াইফ কিন্তু দরজা খোলে না। এরপরে আমার মা কুলুকে আমার আব্বাকে ডাকতে গেছে। যখনই আমার আব্বার ঘরের দরজায় বারবার ধাক্কাইতেছে, আব্বা দরজা খোলে না। জানালা দিয়ে যাচ্ছে, আব্বা দরজা খোলে না। আব্বাকে এত ডাকা হইতেছে, আব্বা দরজা খোলে না। তারপর বাড়ি থেকে লোক আনলো, এরই মাঝে কিন্তু আমার বউ কিন্তু তার দরজা আজও খুলতেছে না। বাড়ি থেকে লোক আনে, প্রথমে হচ্ছে আমার আব্বার ঘরের দরজা ভাঙা হয়, জেনে আব্বার কী হয়েছে, আব্বা কেন দরজা খোলে না। যখন আব্বার ঘরের দরজা ভাঙা হয়, আব্বার ঘরের দরজা ভাঙা হওয়ার পরে যখন ভিতরে যায় দেখে যে আব্বা শুয়ে আছে, আব্বার মুখ দিয়ে কেমন জানি ফেনা বেরোইতে আছে। তখন সাথে সাথে আব্বাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলা হয় যে আব্বা নাকি ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে। আমার আব্বার হার্টে প্রবলেম ছিল, হার্টে সমস্যা ছিল, তো ঘুমের ওষুধ খায়। আমার আব্বা কিন্তু এমনি ওষুধ খাইতো, অন্য ওষুধ খাইতো বা হার্টের ওষুধ খাইতো, তো ঘুমের ট্যাবলেট কিন্তু আব্বা কখনো খাইতো না। আবার কীভাবে ঘুমের ট্যাবলেট খেলে আমি কিন্তু বুঝতে পারি নাই। তো আব্বা মারা গেছে, এরপর থেকে আমি আর ওখানেই ঢুলে পড়ে যাই, আমি আর মানে অজ্ঞান হয়ে যাই। তারপরে কী হয় না হয় আমি জানি না। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। আমি ফোন করে বাড়িতে প্রচুর কান্নাকাটি করি, মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করি, ফোন করি, বাট কী আর করার, যে যাবার সে তো চলেই গেছে। তাই আমি আমার বউকে ফোন করি, সেদিন প্রচুর কান্নাকাটি করি অ্যান্ড প্রচুর বলি যে দেখো এরকম ঘটনা, একটা ছেলে তোমার কাছে আসে, আমি জানি তুমি এভাবে হচ্ছে এরকম করো না। তখন আমি ওর আব্বা আম্মার কাছে বিচার দিই। যখন ওর আব্বা আম্মার কাছে বিচার দেই, ওর আব্বা আম্মা বলে যে ঠিক আছে বউ, তুমি আমার মেয়েটাকে আমার বাসায় পাঠাই দাও, আমার বাড়িতে আসলে আমি তাকে দেখে শুনে রাখবো। তো আমি বলি আচ্ছা ঠিক আছে। তখন আমার মেয়েটাও একটু বড় হয়েছে, মোটামুটি বড় হয়েছে। তখন আমার মেয়েটাকে নিয়ে সে হচ্ছে আমাদের বাড়িতে যায়, মানে ওদের বাড়িতে চায়। ওদের বাড়িতে সে থাকতেছে সব কিছু ঠিকঠাক মতোই চলতেছে, বাট তার ওই আগের মতো আমি তাকে যখন বলি যে আইপির কথা বলি, তখন সে মোবাইলটাই চেঞ্জ করে ফেলে, নতুন একটা মোবাইল ব্যবহার করে। এভাবে যেতে বাট আমার মায়ের সাথে তার ওই একটা দ্বন্দ্ব লেগে আছে। আমি আমার মাকে টাকা পয়সা দিয়ে আমার মায়ের খোঁজখবর নিই, এটা সে পছন্দ করে না। অ্যান্ড প্রতিদিন মা একদিন হচ্ছে তাদের এখানে বেড়াতে আসে, মানে আমার শ্বশুর বাড়িতে আসে। আসার পরে মা এরকম দেখে যে একটা ছেলে আসে, আইসা তার সাথে এরকম এগুলো করে, কথাবার্তা বলে তার আব্বা আম্মার সামনে। তখন আমার কাছে এত খারাপ লাগে যে ওর আব্বা আম্মার সামনে ওইগুলো করে। আমি ওর আব্বা আম্মাকে ফোন করে প্রচুর গালাগালি করি যে আপনাদের সামনে আমার বউ এগুলো করে। তো আমাকে বলে কে বলছে? আমি বলি আমার মা বলছে। পরে বলে আপনার মাকে আপনি চিনেন না যে আপনার মা কত কুটনি ভরি, আপনার মা যে এগুলো করে, আপনার মা কী করছে। তখন আমার যে চাচি ছিল বাড়ির চাচি, ওরাও বলে যে আসলে তোমার বউ খুব খারাপ না, সব মেয়েরাই হচ্ছে বিয়ের পরে অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, এটাতে আসলে তো মাইন্ড করা কিছু নাই, কিন্তু তোমার আম্মা এমনিও তোমার বউয়ের প্রতি একটু বেশি অন্যরকম করে। কাকে বিশ্বাস করবো না কিছুই বুঝতে পারছি না। এরপর থেকে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা একটু করে আলাদা হতে থাকে। আমি মাকে আগের মতো আর ফোন করি না, আগের মতো টাকা পয়সা দিই না, কিন্তু আমার বউয়ের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ, কথাবার্তা। আমার মেয়েটা বড় হইতেছে, ওর সাথে মোটামুটি সব কিছু চলতেছে। বাট একটা সময় মা অসুস্থ হয়ে যায়। আমার মা যখন অসুস্থ হয় তখন আমি আমার বউকে বলি যে এটা আমার আব্বা মারা যাবার প্রায় 1 বছর পরের কথা, এটা আব্বা মারা যাওয়ার 1 বছর পরে। তো আমি আমার বউকে বলি যে আমার বাড়িতে যাও, আম্মা অসুস্থ, আম্মাকে একটু কী দেখবে। তো সে আমাকে বলে যে না, আমি তোমার আম্মাকে দেখতে পারবো না, আমি যেতে পারবো না। যতই বলি না, সে যায় না। তো আম্মা একটা সময় অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নোয়াখালীতে হসপিটালে নেওয়া হয়, বাট হসপিটালে আম্মাকে রাখে না। আম্মাকে হচ্ছে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমাকে ওইখান থেকে হচ্ছে নেওয়া হয়, ঢাকাতে নেওয়া হয়। ঢাকাতে 14 দিন হসপিটালে রাখার পরে আমার আম্মা ওইখানে মারা যায়।
যখন আম্মু মারা গেল তখন আমি আর আব্বাও ওইভাবে মারা গেল, আম্মু মারা গেল 1 বছরের মাথায়, 1 বছরে আব্বা মারা গেলেন, পরের বছরে মা মারা গেল। তো আমি আর আমার মনটা খুব ভেঙেই পড়ি। আমি আর চিন্তা করেছি আমি আর থাকবো না। আমি এটা চিন্তা ভাবনা করি আমি বিদেশ থেকে একেবারে চলে আসি, কুয়েত থেকে একেবারে বাংলাদেশে চলে আসি। অ্যান্ড বাংলাদেশে চলে আসার পরে আমি হচ্ছে রাতের বেলায় এভাবে আমার বউয়ের সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে আমি আমার বাড়িতে আমার বউকে আনি। বাড়িতে বউকে আনার পরে আমার বউ আমার বাড়িতেই থাকে, মোটামুটি সব কিছুই ঠিকঠাক মতো চলতেছিল। তো আমি কী করলাম, এরই মাঝে ঢাকায় গেলাম। আমার একটা ব্যবসা, আমি একটা গার্মেন্টসের ব্যবসা করবো এটা চিন্তা ভাবনা করেছি, আমি ঢাকায় গেলাম। তো ঢাকায় আমি 1 সপ্তাহের মতো থাকতেছি। অ্যান্ড 1 সপ্তাহের মাঝে একদিন আমার মেয়েটাকে আমি কল দিলাম, প্রায় 3 দিন পরে আমার মেয়েটাকে আমি কল দিলাম। কল দিয়ে সকালবেলা কল দিয়ে বললাম যে মা তুমি কী করো? বলে আমি ঘুম থেকে উঠছি। আমি বলি এখন কী করো? পরে বলে আব্বা, আচ্ছা আব্বু তোমাকে একটা কথা বলি। আমি বলি হ্যাঁ বলো। বলে তুমি কালকে রাত্রে আইসা আমার সাথে দেখা না করে চলে গেলা কেন? আমি বললাম যে মা কালকে রাত্রে আমি আইসা তোমার সাথে দেখা করে, মানে আমি তো কালকে রাত্রে আসি নাই মা। পরে বলে বারে তুমি না আম্মার সাথে শুয়েছিলা, আমি না তোমাকে আব্বু আব্বু করে ডাকলাম, তুমি না আমাকে চুমু দিলা, আমি না লাইট অন করলাম, তুমি না আবার লাইট বন্ধ করে দিলা। তখন আমি কিছুটা ব্যাপার বুঝতে পেরে আমি হচ্ছে আসি। হ্যাঁ আসার পরে আমার বউর সাথে আমার সেদিন প্রচণ্ড রকম মানে একদম মারামারি হয়েছে। আমি তার গায়ে হাত তুলে তার গা থেকে আমি তাকে মারি, একদম রক্তাক্ত করে ফেলে মারতে আমার প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায়। অ্যান্ড তখন সে আমার মেয়েটাকে নিয়ে তার বাপের বাড়িতে চলে আসে। অ্যান্ড আমি তার বাপের বাড়িতে আসার পরে আমি তার বাবাকে তার বাবা মাকে এগুলো বলার পরে ওর বাবা মায়ের সামনে আমার কলার চাইপা ধরে আমাকে প্রচুর মারে। ওর বাবা মায়ের সামনে মারতে ও আমাকে বলতেছে যে কুত্তার বাচ্চা, তোর মারে তো আল্লাহ নিয়ে গেছে আর তোর বাপেরও তো আমি মারছি। যখন এটা বলে আমার বাপকে আমি মারছি আর তুই মারছিস, মানে আমি তাকে জিজ্ঞেস করি আমার বাপকে তুই মারলি মানে? পরে বলে হ্যাঁ, তোর বাপ যে সারা রাত বাইরে এরকম টং করে ঘুরে আমার বয়ফ্রেন্ড ঘরে আসতে পারে না, এই জন্য আমি তোর বাপকে ঘুমের ওষুধ খাওয়াইছি, কিন্তু বুইড়া ঘুমের ওষুধ খেয়ে রয়ে গেছে। সে প্রচণ্ড রেগে গিয়ে আমাকে এই কথাগুলো বলে দেয়। যখন যে কথাগুলো বলে দেয়, এই কথাগুলো বলার পরেই তার বাবা কিন্তু পাশে ছিল। তার বাবা দৌড়ে এসে তার থাপড়াইতে থেকে বেয়াদব, এগুলো কী বলতেছিস, উল্টাপাল্টা কথা বলতেছিস, এগুলো কী বলতেছিস? কিন্তু আমি তো কথাটা একদম ক্লিয়ার শুনে আমি ওইখান থেকে আসার পরে আমি আমার বাড়িতে আসার পরে আব্বার কবরের কাছে গিয়ে আমি আব্বাকে জড়াই দিয়া প্রচুর পরিমাণ কান্না করি। আমার কাছে মনে হচ্ছে সেদিনকার মতো কান্না আমি আর জীবনেও করি না। আমার আব্বা আম্মাকে পাশাপাশি কবরে রাখা হয়, পাশাপাশি আব্বা আম্মার কবর ছিল। আমি কবরের মধ্যখানে প্রায় 2 ঘন্টা, আব্বা আম্মার 2টা কবরের মধ্যখানে 2 ঘন্টার মতো শুয়েছিলাম। আমি শুধু কেঁদে বলেছি যে আমার দোষটা কোথায় ছিল। আমার বাবা আমাকে কোনো দিন 1 টাকার অভাব কখনো দেয় নাই। আমার স্পষ্ট মনে আছে আমার বন্ধুবান্ধবরা সেই সময় একটা সাইকেল অনেক স্পেশাল ছিল। আমার আব্বা আমাকে নতুন সাইকেল কিনে দিত। আমার আব্বার কাছে আমি কোনো দিন কোনো টাকা পয়সা চাই কখনো খালি হাতে ফিরি নাই। আমার আব্বা আমাকে এত ভালোবাসতো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। যাক, এভাবে যেতে আমি একটা সময় আমি ভাবি যে না, আমার আব্বাকে যে খুন করছে আমি তার উপর প্রতিশোধ নিব। এর মধ্যে আমি একটা ব্যাপার বলে রাখি, আমি একটা ভুল কাজ করে ফেলছি। আমার বউ যখন আমার আম্মার বাড়ি থেকে চলে আসে তখন আমি আমার বোন নামে অ্যাকাউন্ট খুলি, কারণ তখন তার আমার আম্মা ব্যাংকে যাইতে পারে না। আমার আম্মা অনেক বৃদ্ধ মানুষ। আব্বা মারা যাবার পরে আমার আব্বার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটাই আব্বা মারা যাবার পরে আমি আমার বোন নামে অ্যাকাউন্ট করি, কারণ আমার মা সিগনেচার দিতে পারে না, ব্যাংক থেকে টাকা উঠাতে পারবে না। তো আমার ব্যাংকে সব টাকা পয়সা আমার বউয়ের অ্যাকাউন্টে থাকে, মানে আমার টাকা পয়সাগুলো। পরে আমি তার 3 দিন পরে আমি আবার যাই, বাট আমি এটা মন থেকে মুছে ফেলি যে সেটা বলছে আমার আব্বাকে সে ঘুমের ওষুধ খাওয়াইছে। আমি আর এটা কিছু বলি না, জাস্ট আমি যাওয়ার পরে আমি ওর আব্বা মাকে ডাইকা বলি যে যা হবার তা তো হয়েছে, এখন ওর ব্যাংকে কিছু টাকা আছে, ওরে বলেন এই টাকাগুলো দিতে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো, আমি এগুলো বলি। বলার পর ওর আব্বা আম্মা কেমন যেন একটু চেঞ্জ হয়ে যায়। আমি ওরে বলি, ও বলে আমি ব্যাংক থেকে 1 টাকা উঠাই দিব না। তো আমি বললাম যে তুমি ব্যাংক থেকে টাকা কেন উঠাই দিবা না? সে বলে আমি দিব না। তো আমি পরে আমার এলাকার যে চেয়ারম্যান মেম্বার ছিল ওদেরকে নিয়ে আমি দরবার বসে ওদের উঠানে। দরবারের মধ্যে আমি সব কিছু খুলে বলি। দরবারে চেয়ারম্যান মেম্বার সহ আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল। বাট এগুলো বলার পরে আমি একটা পর্যায়ে খেয়াল করলাম যে আমার বউ সবার সামনে, আমি যখন ওর সম্বন্ধে এটা বলতেছি, সে সবার সামনে বলতেছে যে কুত্তার বাচ্চা তুই আমার নামে মিথ্যে বলিস। এটা বলে সে জুতা নিয়ে এসে আমার গালে ঠাস করে বাড়ি মারতেছে। যখন আমার গায়ে জুতো দিয়ে মারতেছে তখন আমার রাগ আরও বেড়ে গেল। তখন আমি সবার সামনে বলতেছি যে আমি তোরে খুন করব। আমি সবার সামনে ডিগলার দিলাম যে আমি তোর ঘর থেকে উঠে নিয়ে তোরে আমি খুন করব। তোরে খুন করে আমি আমার মরা বাপের প্রতিশোধ নিব। তুই আমার বাপকে খুন করছিস, আমি তোরে খুন করে আমার বাপের প্রতিশোধ আমি নিব, আমি নিজে হাতে তোকে খুন করব। এইটা বলে আমি সেখান থেকে সবার সামনে এই কথা বলে আমি চলে আসি।
আসার পরে আমি আমার বাড়িতে থাকি, আর আমি আর কারোর সাথে কথা বলি না। আমি একটু ভেঙে পড়ি, একদম মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, কারোর সাথে যোগাযোগ করি না, কথা বলি না। এভাবে যেতে যেতে প্রায় 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমার বাড়িতে একদিন পুলিশ আসে। পুলিশ এসে পুলিশ কোনো কিছু না বলে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায়। যখন আমাকে থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে 3 দিন ওই থানার মধ্যে রেখে আমাকে কোর্টে উঠানো হয়। অ্যান্ড কোর্টে উঠানোর পরে আমি জানতে পারি যে আমার নামে মামলা করা হয়েছে, আমি আমার বউকে হচ্ছে কিডন্যাপ করে মেরে ফেলছি এরকম। তো আমার উপরে নারী নির্যাতন সহ কিডন্যাপের মামলা দিয়ে দেয়। তো আমি তখন আদালতে নিজে জবানবন্দি দিই যে না, আমি আমার বউকে কিডন্যাপ করি না, আমি আমার সন্তানকে কিডন্যাপ করি নাই। তো তা আদালত থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে আমার সন্তান এবং আমার বউ কই আছে সেটার ওদের কাছে বলার জন্য। তো আমি তো আসলেই জানি না আমার বউ আর সন্তান কই আছে। তো সেখান থেকে আমি জানি না, আমার পক্ষে তেমন কোনো ভালো উকিল ছিল না। ওর বাবা একটা ভালো উকিল ধরে ওখানে আমার নামে 6 মাসের জন্য জেল হয়ে যায়। আমার নোয়াখালীর হয়তো অনেক মানুষজনই জানে ব্যাপারটা, এটা নোয়াখালীর পত্রিকায় আসছিল এই লেখাটা, যে আমি আমার বউকে মানে স্বামী তার বউ এবং বাচ্চাকে কিডন্যাপ করে খুন করেছে, এরকম নিউজ কিন্তু পত্রিকায়ও আসে। তো যাই হোক, পরে কি হলো যে আমি আমার যথারীতি ওখানে আমার 6 মাস জেল হয়। 6 মাস জেল হওয়ার পরে আমি আর কারোর সাথেই তেমন যোগাযোগ করতে পারি না। জেলের মধ্যে থাকি, আমার চাচাতো ভাই, তারপরে চাচাতো বোন টোন, ওরা মাঝে মাঝে আইসা আমার সাথে দেখা করে। আমি ওদেরকে বলি যে আমার মেয়েটা, আমার বউ, ওরা কই আছে। তো ওরা বলে যে না, তোর বউ আর তোর মেয়ে কারোর সাথে কোনো যোগাযোগ না, ওরা কই আছে কোথায় আছে আমরা জানি না। এভাবে যেতে যেতে প্রায় 4.5 মাস পরে কি একটা দিবস উপলক্ষে আমাদের 1 মাস করে আমার ক্ষমা মৌকুফ করা হয়। 1 মাস করে ক্ষমা মৌকুফ করে আমাকে 5 মাসের মাথায় ছেড়ে দেওয়া হয়। আমাকে যখন ছেড়ে দেওয়া হয়, আমি তখন আমার শ্বশুর বাড়িতে, মানে সরাসরি ছেড়ে দিলাম, আমি আমার শ্বশুর বাড়িতে আসি। অ্যান্ড আসার সময় আমার চাচাতো ভাই, চাচাতো বোন সহ আমার বাড়ির কিছু মানুষজন নিয়ে আসি। ওদেরকে আমি বলি যে মানে আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমি আমার শ্বশুর বাড়িতে এসে দেখতেছি যে একটা লোক আমার শ্বশুর বাড়ির ঘরে বসে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে বসে আছে। তো আমি তখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে উনি কে। তো আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে এক পাশে নিয়ে বলতে আছে যে বাবা, তুমি এখানে কোনো চিল্লা করো না, এটা হচ্ছে শিখার, আমরা শিখাকে বিয়ে দিছি। তা আমি বললাম যে শিখাকে কীভাবে বিয়ে দিছেন? শিখা তো আমার বউ, ওরা কীভাবে বিয়ে দিয়েছেন? আর আপনারা আমার নামে মামলা দিলেন যে শিখাকে আমি কিডন্যাপ করছি, আমি শিখার মেয়েকে কিডন্যাপ করছি। কিডন্যাপের মামলা আমার দিলেন, 5 মাস জেল খেটে আমি বেরিয়ে আসলাম। আপনি এখন বলতেছেন যে আপনি শিখার বিয়ে দিয়েছেন, শিখা কই? তখন উনি আমাকে বলে যে দেখো বাবা, আমরা মনে করছিলাম যে তুমি শিখাকে নিয়ে গেছো, এখন শিখা তার মেয়েরে নিয়ে আমাদের বাড়ি থেকে কোথায় জানি চলে গেছিলো। শিখা 1 মাস পরে আমার আর তার মেয়েকে নিয়ে আর এই ছেলেকে নিয়ে ফিরে আসছে। তো আমি বললাম যে এই ছেলেকে নিয়ে ফিরে আসছে মানে, পরে বলতেছে শিখে এই ছেলের সাথে চলে গেছে, অ্যান্ড এই ছেলেকে বিয়ে করে এই ছেলেকে আমাদের বাড়িতে আনছে। এখন আমরা কী করবো? তোমারই তো বউ, তোমারই তো সন্তান। আমি তখন ওনাকে বলি যে আমার ব্যাংকে অ্যাটলিস্ট যে টাকাগুলো আছে, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন। তো উনি বলে যে ব্যাংকের টাকা বাবা, তুমি যতই কিছু করো, শিখা কখনো তোমার ব্যাংকের টাকা দিবে না। আর শিখার জামাই কিন্তু ওই ছেলে, তুমি বিদেশ থাকা অবস্থায় শিখা যার সাথে ফোনে কথা বলতে, এই ছেলেকেই শিখা বিয়ে করছে। তখন আমি বললাম যে আপনি আমার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমি অ্যাটলিস্ট চলে যাই। তখন উনি বলতেছে যে মেয়েটাকেও শিখা দিবে না। তো আমি আমার মেয়েটাকে আনার জন্য অনেক চেষ্টা করি, ওইখান থেকে আমার মেয়েটাকে ওরা দেয় না। আমি প্রচুর পরিমাণ চেষ্টা করি, আমার মেয়েটাকে দেয় না। পরে আমি আবার থানায় যাই, থানায় গিয়ে আমি মামলা করি। এই ঘটনা, আমি 5 মাস জেল খেটেছি, আমার নামে মিথ্যে মামলা দিয়েছে, ওনাদের মেয়ে ওনাদের কাছে আছে, মেয়ে লুকিয়ে রেখে আমাকে মামলা দিয়েছে, এটা বলে আমি তার বাপ মায়ের নামে মামলা করি। অ্যান্ড মামলা করলে তার থানা থেকে পুলিশ এসে তাকে ওর বাবাকে ধরে নেওয়া যায়, ওর মাকে ধরে নেওয়া যায়, এবং ও আর ওর স্বামী পালাইয়া যায়। ধরে নিয়ে গিয়ে ওদেরকে অনেক দিন ধরে জেলে রাখা হয়, প্রায় 15-16 দিনের মতো জেলে রাখা হয় ওনাদের। আমি আমার মামলাটার পরিপ্রেক্ষিতে ওনারা জেল থেকে বের হওয়ার পরে কিন্তু আমি ওনাদেরকে জেল খাটাই, ওনাদের উপরেই প্রতিশোধ নিই, সব কিছুই করি, কিন্তু আমি যে ব্যাংকে টাকা রেখেছি সেই টাকা আমি আর পাই না। এবং আমার যে মেয়েটা আছে, আমি আমার মেয়েটাকে পাই না। আমি হাইকোর্টে যাই, আমি সুপ্রিম কোর্টে যাই, আমি বড় বড় উকিল ধরে, কিন্তু কোনো উকিলের মানে কোনো আইনের খাতায় এটা নাই যে বাবা তার মেয়েকে পাবে। আপন ভাই, আমি জানতাম যে আপনি অনেক মানুষের গল্প প্রচার করেন, অনেক গল্প আমি শুনি আপনি প্রচার করেন, মানুষের জীবনের গল্প আপনি প্রচার করেন। আমি অনেক আগ্রহ নিয়ে ভাই আপনার কাছে এই কথাগুলো বললাম। কথাগুলো আমি সারা রাত ভরে ভাই লিখেছি, লিখতে আমার প্রায় অনেক লম্বা লেখা লিখেছি। আমি জানি না আপনি সবটা পড়বেন কি না। যদি পড়ে থাকেন তাহলে ভাই আমার এই গল্পটা আপনি মানুষের সামনে তুলে ধরবেন। আপন ভাই, আজকে আপনার মাধ্যমে আমি আপনার কাছে আজকের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি একটা দাবি জানাই।
ভাই এই আইনটা যেন করে দেওয়া হয়, সন্তান যেখানে থাকতে চায় সন্তানকে যেন সেখানে থাকতে দেওয়া হয়, এবং ডিভোর্সের পর যেন সন্তানটাকে তার বাবা পেয়ে যায়। ডিভোর্সের পর যেন ছেলে হোক মেয়ে হোক সন্তানটা যেন বাবা নিয়ে যেতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো বাবা যদি তার সন্তানকে নিয়ে যায়, তার সন্তানটা যতটা ভালো থাকবে, তার সন্তানটা তার ওই মায়ের কাছে ঠিক ততটা ভালো থাকবে না। কারণ ওই মা তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তার অন্য সংসার হয়ে গেছে, সে আমার মেয়েটাকে ওভাবে দেখবে না। আপনার মাধ্যমে আমার এই রিকোয়েস্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই লম্বা গল্পটা শোনার জন্য। আমি অনেকে শেষ SMS করেছিলাম, একটা SMS-এর উত্তর আমি এখনও পাই নাই। SMS-এর উত্তরটা পাই না, অনেকে SMS করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার বউ তো আপনাকে ডিভোর্স করেছে, আপনি ডিভোর্স পেপারে সই করেন নাই। আপনি যদি ডিভোর্স পেপারে সই না করে থাকেন তাহলে কিভাবে আপনার বউ অন্য কোথাও বিয়ে করে ফেলে? এটা উনি আমাকে এখনও রিপ্লাই দেয় নাই, উনি মেসেজটা এ পর্যন্ত দেখে নাই। এটা আমি আসলে গতকালকে রাতের বেলায় স্টোরিটা পেয়েছি এবং আজকে আমি রেকর্ড করেছি। যদি আমি উনি আমাকে SMS-টা করেন, রিপ্লাইটা এখনও দেয় না, ওনার নাম্বারটা এখানে নাই। ওনার ফেসবুকে থেকে উনি আমাকে মেসেঞ্জারে লেখাগুলো লিখে পাঠিয়েছে, বাট আমি ওনার মেসেঞ্জারে অনেক কল দিয়েছি, উনি আসলে ওনার মেসেঞ্জারে কল ঢুকতেছে না। উনি সম্ভবত মেসেঞ্জার লাইট, যেটা হচ্ছে লাইট, ফেসবুক লাইট যেটা বলে, সেটা হয়তো ব্যবহার করে। তো যাই হোক, ওনার সাথে যদি আমার নেক্সট আবার কখনো কথা হয় তাহলে আমি আপনাদেরকে আপডেটটা দিব। উনি সিগনেচার না করার কারণ কিন্তু উনি আমাকে এটা লেখে নাই, যে গল্পের কোথাও এটা লেখা নাই যে উনি মানে ওনার ডিভোর্স, উনি তো জেলেই ছিল, 5 মাস পরে জেল থেকে বের হলো, কিন্তু ডিভোর্স পেপারে সই করছে এরকম কোনো লেখা উনি লেখে নাই। আচ্ছা, এটা হয়তো এমনও হতে পারে ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে নিজের মতো করে বলে আই ডোন্ট নো ব্যাপারটা, এরকমও হয় কিন্তু আমাদের বাংলাদেশের আইন কারণগুলো আই এম সরি টু সে যে টাকা দিয়ে কিনা যায়। তো সেই ক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হইতে পারে উনি সিগনেচার না করলে কী হয়েছে, ওনার জাল সিগনেচার বসিয়ে দিয়েও কিন্তু, যেহেতু একটা মেয়ে যদি একটা ছেলেকে ছেড়ে দেয়, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দিলে একটা সাদা কাগজ দিলে আসলে ছাড়াছাড়িটা হয়ে যায়। আর কোনো ছেলে যদি কোনো মেয়েকে ছাড়ে তবে সেই ক্ষেত্রে অনেক কঠিন, কাবিনে টাকা দিতে হয়, তারপর সাক্ষী নিতে হয়, অনেক কিছু। বাট একটা মেয়ে একটা ছেলেকে একদম একটা সাদা কাগজে সিগনেচার করলে দিয়ে ছেড়ে দিতে পারে। সেখানে আসলে তার সিগনেচারটা খুব বেশি মূল্যায়ন করে না, যে স্বামী সেখানে সিগনেচার করতে হবে, এটা আসলে অত বেশি মূল্যায়ন না। তার বউ সিগনেচার করেই তাকে ডিভোর্সটা দিতে পারে। আমি আমার মতো করে বলছি, আমি আসলে উকিলও না, জর্জ ব্যারিস্টার কেউই না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে দেওয়া যায়। তো যাই হোক, গল্পের এখানেই সমাপ্তি। আর আমি আপনাদের কাছে গল্পটা খুব কষ্ট করে শেয়ার করেছি ডিয়ার ভিউয়ার্স। আমি আপনাদেরকে বরাবরের মতো রিকোয়েস্ট করব যে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা এই ভুলটা সবসময় করে। আমি দেখি, আমি আজ পর্যন্ত যত স্টোরি, যত গল্প পেয়েছি, সবসময় আমি এই জিনিসটাই দেখতে পাই যে প্রবলেমটা কোথায় হয় জানেন? প্রবলেমটা হয়ে যায় শেষে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে, আর কিছু না। স্বামী বলেন, স্ত্রী বলেন, তার বউয়ের নামে যদি অ্যাকাউন্ট না করতো, সে যদি তার বউকে সবগুলো টাকা না দিয়ে দিত, তাহলে কিন্তু আজকের এই প্রবলেমটা ক্রিয়েট করতে হতো না। তার বউ কিন্তু এতটা পাওয়ার পেয়ে যেত না। তার বউয়ের নামে সব টাকা পয়সা দিয়ে দেওয়ার কারণে কিন্তু তার বউ আজকে এতটা পাওয়ার দেখাইতে পারছে। এই জন্য আমি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে একেবারে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে ভাই প্লিজ, আপনার বাংলাদেশে যদি কোনো অ্যাকাউন্ট থেকে না থাকে, আপনি আপনার টাকা আপনার দেশে রাখেন। আপনার টাকা আপনি যে দেখে থাকেন, মালয়েশিয়া থাকেন, কুয়েত, কাতার, দুবাই, ইউরোপ, বা আপনি আমেরিকা, যেখানেই থাকেন, আপনার টাকা আপনি আপনার কাছে রাখেন। সো প্লিজ আপনার টাকা আপনি অন্য কাউকে দিবেন না, মাকে দিবেন, বাবাকে দিবেন, বাট খরচের টাকাটা দিবেন। অতিরিক্ত যে টাকাটা সেটা আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন। কখনোই কারো কাছে এই টাকাটা দিবেন না, বউ বলেন, মা বলেন, বাবা বলেন, কাউকেই না। আমি আমার পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করছি, এটা হচ্ছে আমার উইশ থেকে রিকোয়েস্ট করছি, আপনার টাকাটা আপনার কাছে রাখবেন। করে টাকার জন্যই কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা গল্প, আমি আসলে এই রিলেটেড অনেক গল্প পেয়েছি, আমি আজকে এই গল্পটা প্রচার করছি, বাট এই রিলেটেড হিউজ পরিমাণ গল্প আমার কাছে আছে। শুধুমাত্র প্রবলেম একটাই আমি দেখেছি, সেটা হচ্ছে টাকা। শুধু টাকা দিয়ে প্রবলেমটা হয়ে যায়। এই জন্য আমি প্রবাসী ভাইদের কাছে একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে ভাই, আপনি আপনার টাকা, আপনার কষ্টের উপার্জিত টাকা, আমার একটা কথা আজকে মনে পড়ছে বলি, এক প্রবাসী ভাই একদিন আমাকে বলেছিল যে ভাই, একটা প্রবাসীর কষ্ট যদি তার মা কখনো দেখতো, তবে সে মা কখনো সেই প্রবাসীর ইনকামের টাকা দিয়ে এক গ্লাস পানি কিনে পান করতো না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রবাসী আসলে এত কষ্ট করে, সেক্ষেত্রে আপনি মাকে দিতে পারেন। আমি মাকে কিছুটা সেভ মনে করি, তাও যতটুকু দেওয়া যায় ততটুকুই দিবেন, কিন্তু আপনার যেটা অ্যামাউন্ট, যেটা আপনার নিজের পায়ে, যেটা সেলফ রেসপেক্ট বলে, আপনারটা আপনি নিজের কাছে রাখবেন। এটা হচ্ছে আপনার কাছে আমার রিকোয়েস্ট। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আপন আজকের মতো বিদায় নিচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো কারো জীবনের গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।